দরজাটা একটু বন্ধ করে দাও। শোনা যাচ্ছে? স্যার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? শুভ হ্যাঁ সন্ধ্যা। স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা স্যার। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, বিগত ক্লাসে আমরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সেগুলোর উচ্চারণ কীভাবে করতে হবে সেই বিষয়ে শিখেছিলাম। চিত্রা ম্যাডামকে বাদ দিলে বাকিরা সবাই অবগতই ছিলেন বিষয়টা, তাই তো? আচ্ছা চিত্রা ম্যাডাম, আপনি মানে স্টাডি মেটেরিয়ালটা দেখেছিলেন এবং সেইভাবে অভ্যাস করেছিলেন? স্যার, আমার চোখে অপারেশন হয়েছে তো আমি আহ, কিছু দেখতে তো এখন ভালো করে পাচ্ছি না। তাই আমি এই সপ্তাহটা আপনার ক্লাসটা শুনছি স্যার। ওকে, ঠিক আছে। আমি সামনের সপ্তাহ থেকে একদম ঠিক ঠিক পারবো হয়তো। আচ্ছা, তো আজকে উচ্চারণের বিষয়ে আরও মানে কয়েকটি জিনিস। ফার্স্ট যেমন আমরা গত ক্লাসে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ সেগুলোর উচ্চারণ দেখেছিলাম। আজকে কিছু যুক্তাক্ষরের উচ্চারণ এবং পার্টিকুলার দু একটা ব্যঞ্জনবর্ণের উচ্চারণ, যেমন ইয়কার। ইয়কারের উচ্চারণটা কেমন হবে? ইয়া। ঠিক আছে, আমরা শ্লোক নিয়ে দেখব উচ্চারণটা। ইয়া মানে ইকার এবং অকার এই দুটি বর্ণের হচ্ছে মিশ্রণ, অর্থাৎ ই অ এই দুটোকে আপনি যদি একসাথে উচ্চারণ করেন দেন যে উচ্চারণটা হয় সেটা হচ্ছে ইয়কারের উচ্চারণ। ই অ এটাকে একসাথে বললে ইয়া, ইয়া, তাহলে এটা হচ্ছে আমাদের ইয়কারের উচ্চারণ। এবারে কিছু ব্যঞ্জন বর্ণ, যেমন ধরুন ইয়কারটা যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে থাকে যুক্তাক্ষর হিসেবে, যেটা বাংলাতে আমরা বলি ইয়ফেলা, সেটার উচ্চারণ কেমন হবে তাহলে? ইয়কার ধরুন কয়ের সাথে আছে এখন, তাহলে কেমন উচ্চারণ করব? কিয়া, ক ইয়া কিয়া। একই রকমভাবে ক ইয়া আ দেন কিয়া। মানে আপনারা সর্বদা চেষ্টা করবেন ইয়কার যখন কোনো মানে যুক্তাক্ষরের অংশ হিসাবে রয়েছে সেক্ষেত্রে ইয়কারের যেটি স্বাভাবিক উচ্চারণ কেমন সেটা ইয়। তাহলে এই ইয় আমাদের সংস্কৃত উচ্চারণের বৈশিষ্ট্য কি, যে কোনো বর্ণের উচ্চারণ আমরা মিস করতে পারবো না। সেটা একটা সিঙ্গেল ব্যঞ্জনবর্ণ হতে পারে বা একটা যুক্তাক্ষরের অংশ হিসেবেও থাকতে পারে। কোনো বর্ণের উচ্চারণ আমরা স্কিপ করতে পারবো না, যেমন অন্য ল্যাঙ্গুয়েজ আমরা পারি, অন্য ল্যাঙ্গুয়েজ আমাদেরকে অ্যালাউ করে সেটা। সংস্কৃতে আমরা কোনো বর্ণের উচ্চারণ স্কিপ করতে পারবো না যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ইয়া এটি যখন যুক্তাক্ষর হিসেবে থাকছে সেক্ষেত্রে আমাদের ইয়ের উচ্চারণটাকে যতটা সম্ভব রাখা যায়। আপনি এবারে মানে সমস্ত ব্যঞ্জন মানে স্বরবর্ণের সঙ্গে স্পষ্টভাবে রাখতে পারবেন না। ধরুন ক ইয় অ আছে, তখন রাখতে পারবো আমি কিয়। ইয়কারের উচ্চারণটা মানে যেমনটা মানে কেবলমাত্র ইয়কারের যে উচ্চারণটা সেটা আমি রাখতে পারছি অক্ষত অবস্থায়, কিন্তু যখন আকারের সঙ্গে থাকছে তখনও পারছি, কিয়া রাখতে পারছি। কিন্তু যখন ইকার থাকবে, কয় জফলা ইকার, তখন আপনি ইয়কারের যে স্বাভাবিক উচ্চারণ সেটাকে রাখতে পারবেন না, কারণ সেটা সম্ভব না। কিন্তু ইয়কারের উচ্চারণটা আপনি স্পষ্টভাবে একেবারে স্কিপ করে যাবেন এমনটাও করা যাবে না। তাহলে উচ্চারণটা কেমন করতে হবে? কি মানে একটা ওখানে একটা মানে কি বলবো, একটা স্ট্রেস দিতে হবে। মানে ইয়কারের উচ্চারণ আপনি করছেন তার একটা ছোঁয়া রাখতে হবে আপনাকে। তাহলে কয় জাফেলা ই কি, মানে এমনি কি বললে কি, আর কয় জাফেলা ইকার হলে কুই, কি, মানে একটা প্রেশার দিতে হবে একটা। ঠিক আছে, আপনি ওখানে কিন্তু ইয়কারের যেটা স্বাভাবিক উচ্চারণ সেটা রাখতে পারছেন না, কিন্তু তাই বলে
মানে ব্যাপারটা এরকম, কি কয়ের হস্যি ইকার কি এবং কয় জাফালা ইকার, এই দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, স্পেলিংয়ে পার্থক্য আছে, মানে প্রোনাউন্সিয়েশনেও পার্থক্য রাখতে হবে। মানে কি আর কয় জাফালা ইকারের উচ্চারণ কি করলে দুটো একই হয়ে যাচ্ছে। তো আপনাকে এমনি কি মানে কয়ের হস্যি ইকার কি, আর কয় জাফালা মানে থাকলে তখন কি একটা স্ট্রেস দিতে হবে ওখানে, কি কি এরকম। ঠিক আছে, তো এইভাবে মানে যখন আমরা মানে যখন এক্সাম্পল আসতে থাকবে আমাদের শ্লোকে, সেভাবে আমরা আস্তে আস্তে দেখে দেখে যাব। ঠিক আছে, ওটা আপনাদেরও দু একটা ক্ষেত্রে ভুল হবে, সেটা আমরা তখন একেবারে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই দেখব ওটা আমরা। আচ্ছা, এরপরে ধরুন যুক্তাক্ষর বর্গীয় জ ঞ, তাহলে কেমন করবেন? ধরুন বিজ্ঞান শব্দে এটা আমাদের মানে পরম্পরাতে এরকমই আছে, মানে উচ্চারণ তো অনেকটা মানে মানে এটা কেন হয় কি জন্য হচ্ছে তার থেকে বেশি করে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে পরম্পরা। অর্থাৎ মানে একটা পার্টিকুলার প্রদেশে, মানে সেটা প্রাদেশিক হতে পারে, অর্থাৎ একটা ভৌগোলিক অঞ্চল হিসাবে হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট গুরুকুলের হতে পারে, সে যাই হোক, মানে একটা নির্দিষ্ট পরম্পরাতে যে উচ্চারণটা করে। এখন এই বিজ্ঞান শব্দে বর্গীয় যা ঞ, তার উচ্চারণটা আমরা বাংলাতে যেমনটা করি তেমনটাও পরম্পরাতে আছে, বিজ্ঞান এরকম। আর একটা হচ্ছে আপনি বিজ্ঞান, মানে জ এবং ঞ দুটোর উচ্চারণও আলাদা করে, মানে দুটোর উচ্চারণ একদম জয়ের ঞকারের উচ্চারণটা দুটোকেই রেখে যে উচ্চারণটা হবে বিজ্ঞান, এটাও করতে পারেন, কারণ পরম্পরাতে দুটোই আছে। ঠিক আছে, তো আর তেমন কিছু নেই, আর বাংলার মতোই আছে, র ফেলা শ্র। এবারে আরেকটা যেটা জিনিস বলার, আপনারা এটা শিখেছেন যে ঋটু রসানাম মূর্ধা, তাই তো? তাহলে রয়ের উচ্চারণ কোথায়? রয়ের উচ্চারণ হবে হচ্ছে মূর্ধাতে। এবারে আমরা যারা মানে বাংলাভাষী, তাদের ক্ষেত্রে হচ্ছে মানে বিশেষ করে যখন র ফেলা আছে, অর্থাৎ কোনো ব্যঞ্জনবর্ণের সাথে যখন র ফেলা থাকছে, তখন আমরা কিন্তু উচ্চারণটা যেটা করি, ধরুন তালব্যস্য র ফেলা আমরা কেমন করি, শ্র, অর্থাৎ আমাদের রয়ের উচ্চারণটা হচ্ছে কোথা থেকে, তালু থেকে হচ্ছে, তাই না? শ্র, তালু থেকেই হচ্ছে। তো আমাদের কিন্তু সেটাকে এখন থেকে ঠিক করতে হবে, মানে রয়ের উচ্চারণ অলওয়েজ মূর্ধা থেকেই হবে। তাহলে শ্র বলছেন মানে শ্র, শ্র, রয়ের উচ্চারণটা মূর্ধা, মানে আপনি যেখান থেকে ট ঠ ড ঢ বলছেন, আপনার রয়ের উচ্চারণটাও স্পেসিফিক সেখান থেকেই হতে হবে, দেন ইট উইল বি পারফেক্ট। তাহলে আপনাকে আমাদের যে বাংলা ভাষীদের অভ্যাস কি, আমরা রটা প্রায় সব তালু দিয়েই উচ্চারণ করি, তাই না? মানে যেখান থেকে আমি চ ছ বলছি সেখান থেকেই রটা বলি, র, চ ছ জ ঝ র, সেখান থেকেই বলছি। তো সেটাকে আমাদের ঠিক করতে হবে, আমাদের রটাকে উচ্চারণ করতে হবে কোথা থেকে, তালু মানে মূর্ধা থেকে, যেখান থেকে আপনি ট বলছেন, ট ঠ ড ঢ র। তাহলে যখন যুক্তাক্ষরের অংশ হিসাবে র থাকছে, তখনও কিন্তু সেটা মেনটেন করতে হবে আপনাকে। তাহলে স র, সর, সর, মানে কি হবে, আপনার জিভটা তালুতে রয়েছে শ্রতে, আর রয়ে কোথায় যাবে, মূর্ধাতে, উপরের দিকে চলে যাবে, সর, সর। ঠিক আছে, এগুলো প্রথম প্রথম মানে প্রাথমিকভাবে একটু কঠিন হবে, কিন্তু অভ্যাস করলে এগুলো আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে বিসর্গ। বিসর্গের উচ্চারণ দেখবেন যে আমরা বাঙালিরা কেমন করে থাকি, বাংলাতে যদি আপনারা শুনে অভ্যস্ত থাকেন দেখবেন কেমন হয়। আচ্ছা, প্রত্যেকে মানে স্টাডি মেটেরিয়াল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো? স্যার এখন দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে বোঝাচ্ছিলেন তখন দেখা যাচ্ছিল না। ঠিক আছে, দেখুন বিসর্গের উচ্চারণটা আমরা কেমন করে থাকি বাংলাতে, দেখবেন আমরা মোটামুটি শুনে থাকি এরকমই, ধরুন রাম, রাম, রামাহা, বাংলাতে হয়তো অনেকে স্কুলে যারা শিখেছেন শুনেছেন এরকমই, রাম, রাম, রামা, এরকম। মানে একটা বিসর্গের সময় যেন আমাদের শরীরের একেবারে সর্বশক্তি সব কিছুকে আমরা বাইরে বের করে দিচ্ছি, লাইক দ্যাট, এরকমই একটা হয়, তাই না? তো সেটা আমরা করব না, মানে ওটাও পরম্পরা আমাদের, মানে বাঙালি পরম্পরাতে ওরকমই মানে বিসর্গটা বলা হয়, তো সেটা শ্রুতিমধুর হয় না। তো আমরা কেমন করব,
বিসর্গের উচ্চারণ অলওয়েজ আমরা হকারের মতো করব, মানে যেমন আপনি হ বলেন হ, তাহলে বিসর্গ ইজ ইকুয়াল টু হ। তাহলে রাম বিসর্গ থাকলে কি হবে? রামহ, রামহ। আকার থাকলে রামাহা। ধরুন ইকার আছে তাহলে হরিহি, উকার আছে সাধুহু, এরকম। তাহলে একটা জিনিস খেয়াল করছেন যে বিসর্গ, স্যার, একটা একটা জিনিস জিজ্ঞেস করছি। বলুন। বাড়ি বাড়ি মানে তো জল, সেটা হচ্ছে বাড়ি বাড়ি মানে তো জল। হ্যাঁ ম্যাডাম বলুন, শোনা যাচ্ছে। বাড়ি মানে জল। বাড়ি মানে জল, আর বাড়ি মানে হচ্ছে হোম, বাড়ি। হ্যাঁ তাহলে ওই দুটো প্রোনাউন্সিয়েশনের র এর উচ্চারণটা আলাদা। হ্যাঁ, এবারে মানে আপনি আমাদের মানে বাড়ি বলতে যেটা বোঝায়, মানে বাড়ি বলতে আমাদের যেটা ঘর বুঝি আমরা। সেটা তো সেটার প্রোনাউন্সিয়েশনে তো হ্যাঁ, আমি যদি ডয় শূন্য। আমাকে হ্যাঁ, বলতে দিন। বলুন। ঘরকে বোঝাতে যে বাড়ি শব্দ, সেটা সংস্কৃতে নেই। না, ডয় শূন্যটা দিয়ে তাহলে অন্য একটা ওয়ার্ড বলুন যেটা সংস্কৃততে আছে। সংস্কৃত তো ডয়শনে রয় নেই এমনি, মানে আমাদের অ্যালফাবেট হিসেবে ওটা নেই ডয়শনে র। হুম হুম। যেখানে যেখানে দেখবেন যে ডয়শনে র আমরা বাংলাতে ইউজ করি, সেখানে ট ঠ ড, ডই আসছে। হ্যাঁ, আপনি ওই র এর উচ্চারণ কথা বলছিলেন না, আমি র বলছি বলতে স্বর। আমাদের র বলতে একেবারে র, মানে য় র ল ব, যেটা মানে আমরা বাংলাতে দেখি হচ্ছে ঢয়শূন্য র আর এমনি র। হ্যাঁ, মানে স্বরবর্ণের যে রটা, যে লেটারটা, সেটার উচ্চারণটা নর্মাল র, না ওই ওই ব্যঞ্জন আপনার। বর্ণের তো র নেই ম্যাডাম, ব্যঞ্জন বর্ণেরই র। না 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 না, সেটা বলি স্বরবর্ণ ওয়ার্ডে যে রটা আছে, আমি ব্যঞ্জন বর্ণই বলছি। হুম। সেই। একটা বয়শূন্য র, বয়শূন্য র, একটা ডয়শূন্য র। হ্যাঁ, এবার ডয় শূন্য রটা স্যার বলছেন সংস্কৃততে অ্যাপ্লিকেশন নেই। হ্যাঁ, তাহলে ওই র এর উচ্চারণ একটু আগে বলছিলেন না, ওই নর্মাল ওই রটা তো নর্মাল ভাবেই উচ্চারণ, যে রটা আমাদের সংস্কৃততে এক্সিস্ট করছে। নর্মাল বলতে দেখবেন আমরা বাংলাতে কিন্তু প্রায় তালু দিয়েই করে থাকি, মানে যদিও আমরা যখন সিঙ্গেল রয়ের উচ্চারণ করছি কোনো একটা, ধরুন রামা, তখন হয়তো মেবি হ্যাঁ আমরা মূর্ধাতে করছি, মানে যেখান থেকে ট ঠ ড ঢ বলছি সেখান থেকে করছি। কিন্তু যখন হ্যাঁ। যুক্তাক্ষরে থাকছে, মানে র ফেলা থাকছে, ধরুন তালবেশ র ফেলা, তখন কিন্তু আমরা প্রায় যুক্তাক্ষরের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি সেখান থেকেই করে দিচ্ছি, মানে র, ও, তার মানে রাম উচ্চারণের সময় আমি ওই মূর্ধ দিয়েই করব, মূর্ধ তাই দিয়েই তো? করতে হবে আপনাকে। আচ্ছা, ঠিক আছে স্যার, ওকে। আর আমাদের বাংলাতে একটাই র, যেমন আমাদের ওই যেমন দেখবেন ওই মানে ব, এখন ক্ষেত্রে ব যে এখন মানে বাংলার ক্ষেত্রে যেমন দেখবেন, যদি এখন বাংলাতে যদি এখন আমরা মানে বাংলার স্ট্যান্ডার্ড যেটা এখন যে বর্ণমালা সেটাকে ফলো করি, সেখানে দেখবেন হচ্ছে আসলে পেট কাটা মানে ব সেখানে একটাই, মানে কোনো আলাদা করে বর্গীয় বা অন্তস্থ বা নেই। সেটা সংস্কৃততেই দুটো আছে, হ্যাঁ। সংস্কৃতে দুটো আছে, কিন্তু বাংলাতে এখন একটাই। হ্যাঁ, ওটা ওষ্ঠ বর্ণের মধ্যে পড়ছে, প ফ ব ব, হ্যাঁ হ্যাঁ, ওষ্ঠ, প ফ ব ভ, ওইটাই তো। ওটাই। হুম। আচ্ছা, তো বিসর্গের উচ্চারণ কেমন করা হবে? তাহলে বিসর্গ ইজ ইকুয়াল টু আমাদের কাছে আজ থেকে হ, মানে যেখানে যেখানে বিসর্গ দেখবো সেখানে আমরা কেমন উচ্চারণ করব? হ। রাম বিসর্গ আছে তাহলে কেমন বলবো? রাম হ। একটা জিনিস খেয়াল করে দেখুন, বিসর্গ কিন্তু অলওয়েজ কোনো একটা স্বরবর্ণের পরেই আসবে, মানে এমন দেখবেন না যে ব্যঞ্জন বর্ণের পরেই বিসর্গ আসছে, তাই না? অর্থাৎ কোনো একটা ব্যঞ্জন বর্ণ তার শেষে একটা হসন্ত দেওয়া আছে, তারপরে বিসর্গ আসছে, এমনটা ইম্পসিবল। তাহলে বিসর্গ অলওয়েজ স্বরবর্ণের পরেই আসছে। তো আমরা কি করব, বিসর্গের জায়গায় আমরা হকার বসাবো। আর মটা তো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, কিন্তু ময়ের পরে তো অ আছে ম্যাডাম, রা আর ম সেটাই আ ওই ম অ। হ্যাঁ হ্যাঁ, ভেঙে উচ্চারণ করলে ও আছে, হ্যাঁ। তাহলে ওটাই বলছি যে অলওয়েজ স্বরবর্ণের পরেই আসবে। তাহলে আমাদের আমরা কি করব সেখানে, যে বিসর্গের জায়গায় আমরা হ নিচ্ছি, তাহলে আমরা হটাকেও তো শুধুমাত্র হয়ের উচ্চারণ আমরা করতে পারবো না, কেন না? স্বরবর্ণের সাহায্য ছাড়া ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করা সম্ভব না, এটা প্রত্যেকে আমরা জানি, মানে এটা জানার বলতে এটা অনুভব সিদ্ধ একেবারে। তাহলে আমাকে বিসর্গের জায়গায় আমি হ নিচ্ছি, তাহলে হয়ের সাথে তো আমাকে অবশ্যই একটা স্বরবর্ণ ইউজ করতেই হবে হয়ের উচ্চারণের জন্য। তাহলে এখন সেই স্বরবর্ণ আমি কোনটা নেব, মানে দ্যাটস দি কোশ্চেন, এখন সেটা কোশ্চেন আমার। তাহলে তার উত্তর কি, যে আমরা বিসর্গের জায়গায় হ নিচ্ছি এবং পার্টিকুলার যে স্বরবর্ণের পরে বিসর্গ আসছে
আমরা বিসর্গের জায়গায় হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটাকে অর্থাৎ বিসর্গের পূর্বের যে স্বরবর্ণ সেটাকেই আমরা ইউজ করব। তাহলে ধরুন রাম অকারের পরে বিসর্গ আছে, তাহলে কি হবে? বিসর্গ ইজ ইকুয়াল টু হ প্লাস আগে অ, তাহলে অ, রাম হ। ধরুন আকার আছে রামা বিসর্গ, তাহলে কি হবে? আ বিসর্গের জায়গায় হ নিলাম, আগে আ, তাহলে পরে আ, রামাহা। ধরুন ইকার আছে হরি, স্যার বলুন। এটা লিখে বোঝালে বেশি ভালো হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরুন রাম বিসর্গ এসছে, তাহলে এখানে কি এসছে? অকারের পরে এসছে, তাই তো? এটাকে ভাঙলে আমরা কি পাবো? র আ ম অ, দেন বিসর্গ এসছে, তাহলে আমি কি করব? বিসর্গের জায়গায় হ নিলাম, তারপরে কোন স্বরবর্ণকে নেব? অ নেব, তাহলে উচ্চারণটা কেমন দাঁড়াবে? রামহ, এটাই রামহ। ওকে, ধরুন এরপরে রামা বিসর্গ এসছে, আকারের পরে এসছে, র আ ম আ, বিসর্গের জায়গায় হ নিলাম, আবার আ নিতে হবে, তাহলে কেমন উচ্চারণটা হবে? রামাহা। নেক্সট হরি বিসর্গ এসছে। আচ্ছা, দেবনাগরী স্ক্রিপ্ট কারো সমস্যা হচ্ছে না? না স্যার। তাহলে হ অ র ই, তাহলে বিসর্গের জায়গায় হ নিলাম, দেন কি নেব? ইকার, ই। হরিহি। ধরুন উকার আছে, বা আমরা একটা দীর্ঘ ইকার একটা নিলাম, একটা শব্দ নিলাম, ধরুন মতিহি। এখানে কি করব? ম অ ত ই, বিসর্গের জায়গায় হ নিলাম, দেন কি নেব আমি? ই। ই নিলাম। এবার এখানে একটা জিনিস বলার, দেখুন মানে এই যে আমরা হয়ের পরে যে স্বরবর্ণ ইউজ করছি সেটা আমরা কিসের জন্য করছি? শুধুমাত্র আমরা কেবলমাত্র ব্যঞ্জন বর্ণে যে হকার তার উচ্চারণটা করতে পারবো না, তাই জন্য মানে আমার একটা স্বরবর্ণের হেল্প লাগবে, তাই জন্য। তো দীর্ঘের পরে যখন মানে মানে বিসর্গ আসছে, তাহলে বিসর্গের জায়গায় আমি হকার নিচ্ছি, তারপরে আমি যে স্বরবর্ণ ইউজ করব সেটা কিন্তু আর দীর্ঘ উচ্চারণ করব না। ধরুন এখানে আমি কি নেব? ইকারই নেব। যদি আমি দীর্ঘ ইকারও নিই, তার উচ্চারণটা কিন্তু দীর্ঘ করা যাবে না। হরিহি, সরি মতিহি, কেন না? এটার তো দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই, এটা শুধুমাত্র আমার হকারকে উচ্চারণ করার জন্য সাহায্য করছে। তাহলে এই যে স্বরবর্ণ তার দীর্ঘের কোনো ব্যাপার থাকছে না। তাহলে আকারের ক্ষেত্রেও কিন্তু তাই, আকারের ক্ষেত্রে আপনি রামা হা এরকম বলবেন না, কি বলবেন? হাটা ছোট করে, আকারটা ছোট করে একবারে, মানে খুব মানে রহস্যের মতো, রামাহা এরকম। তাহলে এখানে উচ্চারণটা কেমন করবেন? একই রকম ভাবে মতিহি। ধরুন সাধু শব্দ বিসর্গ এসে, তাহলে কি হবে? সাধু হু, দীর্ঘ যখন থাকছে তখন ধরুন বধূ, কি হবে তাহলে? বধূ হু। এবার একার এসছে, ধরুন একার হরে, তাহলে কেমন উচ্চারণটা হবে? হরে হে। হরে হে। হুম। ব্যতিক্রম হচ্ছে এটা, হরেই কি হবে? হরৈহি। হরইহি। কেন? দেখুন একটা কি বললাম, যে এখানে আমাদের এই যে হরে হে, এই হেটাকে কিন্তু দীর্ঘ করবেন না, কেমন উচ্চারণটা হবে? হেটা একেবারে হ্রস্ব, হের যে একারটা সেটা হ্রস্ব, হরে হে। কেন? এটা শুধুমাত্র আমাকে হেল্প করার জন্য আসছে, তাই এই স্বরবর্ণটাকে আমাকে ওই
দীর্ঘটাকে মেনটেন করতে হবে এমনটা নেই একেবারে। এখানে কি হবে দেখুন, আমরা জানি মানে ঐকার বলতে আসলে অ প্লাস ই হলে একার হয়, আর অ প্লাস এ হলে কি হয়, ঐকার হয়। তো ওই জন্য প্রাথমিক যে স্বরবর্ণ সেটাকেই নিচ্ছে এখানে, হরই বিসর্গ নিলাম, হ নিলাম, তারপরে ই, তাহলে অ এ, এটার অংশ কি, শেষ অংশ কি, অ ই, তাই ইটা হরইহি। একই রকম ভাবে ওকার থাকলে ওকার সাধোহ, কিন্তু ওকারটা হ্রস্ব, সাধোহ, এরকম। এবারে ঔকার থাকলে কেমন হবে, গৌ, ঐকারে যেমন ইকার হয়েছে, তাহলে ঔকারে উকার, গৌহু। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে বিসর্গের আমরা উচ্চারণটা এভাবেই করছি। এইবারে যখন সন্ধির কিছু বিষয় থাকবে, সেটা আমরা এক্সাম্পল যখন যখন আসবে সেইভাবে আমরা সেগুলোকে নোট ডাউন করে করে যাব। ঠিক আছে, আমি সন্ধির বিষয়টা এখানে আর আসছি না। আমাদের শ্লোক পড়ার সময় যেমন এক্সাম্পল আসবে, যেমন যেমন সন্ধি আসবে, সেগুলোকে আমরা নোট ডাউন করতে করতে যাব, আমরা সেভাবেই শিখব। তাও মানে একেবারে খুব প্রাথমিক একটা সন্ধি, সেটা হচ্ছে বিসর্গের পরে যদি তিনটি সকারের কোনো একটি সকার থাকে। তিনটি সকার মিন্স তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। এই তিনটি সকারের কোনো একটি সকার থাকে, তাহলে কি হবে, বিসর্গ সন্ধি হবে। মানে বিসর্গ সন্ধি হবে বলতে বিসর্গের জায়গায় কোনো একটা বর্ণ বসবে। ধরুন বিসর্গ আছে, তারপরে তিনটি সকারের কোনো একটি সকার এসছে, তাহলে কি হবে, পরিণতি কি হবে না, বিসর্গের জায়গায় পরবর্তী যে সকারটা আছে সেই সকারটাই বসে যাবে। পরবর্তী যে সকারটা মানে এমনটা না যে পরের সকারটা বাদ চলে যাবে, পরের সকারটা থাকছে, পরবর্তী যে সকার বিসর্গের জায়গায় সেই সকারটাই আসবে। ফর এক্সাম্পল, রামহ বিসর্গ আছে, তারপরে শক্নোতি, তাহলে বলুন এখানে বিসর্গের জায়গায় কোন বর্ণ বসবে, তালে বসো। তালব্য স মানে এখানে কোনো স্বরবর্ণ থাকবে না। ঠিক আছে, এখানে রামস, হসন্ত, রামস শক্নোতি, এরকম। ঠিক আছে, এরপরে আরেকটা প্রসিদ্ধ জায়গা, সেটা হচ্ছে এই বিসর্গ সন্ধিরই একটা প্রসিদ্ধ জায়গা, সেটা হচ্ছে জিহ্বামূলীয় আর উপধ্মানীয়। আচ্ছা, এটা অনেকেই জানেন। তো এটা হচ্ছে টেকনিক্যাল একটা নাম আর কি, পারিভাষিক একটা নাম। কার নাম না, অর্ধেক বিসর্গের নাম হচ্ছে এটা। মানে একটা মানে আমরা জানি কি বিসর্গ জানি, ভেবে রাখুন যে বিসর্গ দুই ধরনের, একটা হচ্ছে পূর্ণ বিসর্গ, একটা অর্ধ বিসর্গ। ঠিক আছে, পূর্ণ বিসর্গ মানে কিরকম দেখতে হয় সেটা, পূর্ণ বিসর্গ আমরা কিরকম ভাবে লিখি, এইভাবে লিখছি। পূর্ণ বিসর্গ আমরা এইভাবে লিখছি। তো অর্ধ বিসর্গ মিন্স কেমন হবে সেটা, সেটা হচ্ছে আপনার এরকম, মানে অর্ধেক লেখা হবে। মানে বিষয়টা কিরকম, পূর্ণ বিসর্গ আপনি লিখছেন এইরকম, দেখুন পূর্ণ বিসর্গ লেখা হচ্ছে এইভাবে, মানে এই যে মানে গোলটা পুরো দেওয়া হচ্ছে, আর অর্ধেক বিসর্গ মানে এইরকম লেখা হবে, এইরকম, বৃত্তটা পুরো করা হবে না। তাহলে এই অর্ধেক বিসর্গের নাম কি, এই অর্ধেক বিসর্গ আবার ধরুন দুই প্রকার। অর্ধেক বিসর্গ হচ্ছে আমরা দুরকম পাই। একটার নাম হচ্ছে এক ধরনের অর্ধেক বিসর্গের নাম হচ্ছে জিহ্বামূলীয়, আর এক ধরনের অর্ধেক বিসর্গের নাম হচ্ছে উপধ্মানীয়। ঠিক আছে, খুব সিম্পল। এবারে কোন অর্ধ বিসর্গের নাম জিহ্বামূলীয়, কোনটার নাম উপধ্মানীয়, সেটা জানতে হবে। জিহ্বামূলীয় কোনটাকে বলছি আমরা, ধরুন বিসর্গ আছে, বিসর্গের পরে ক এবং খ এই দুটি বর্ণের কোনো একটি বর্ণ এসছে, এরকম হলে কি হয়, বিসর্গ সন্ধি হয়, মানে বিসর্গের জায়গায় অর্ধেক বিসর্গ হয়ে যায়। এটা পূর্ণ বিসর্গ অর্ধেক বিসর্গ হয়ে যায়,
তো ক এবং ক্ষয়ের পূর্বের, স্যার ওই লেখাটা একবার দেখান তাহলে সুবিধা হবে। আচ্ছা আমি যেটা ওই মানে বিসর্গ যেটা লিখেছি হ্যাঁ ওইখানটা করে দিন। হ্যাঁ আমি এটা পড়ে দিচ্ছি। দেখুন এটা বোঝা গেছে যে অর্ধেক আর পূর্ণ বলতে কি। হ্যাঁ এবার জিওবামূলীয় আর একটা কি বললেন ওইটা? জিহ্বামূলীয় উপধ্মানীয়। দেখুন আমি পুরোটা পড়লেই বুঝতে পারবেন যে আমি বলে দিলাম যে অর্ধেক বিসর্গ কিভাবে হয় না, বিসর্গের জায়গায় সন্ধি হয়, অর্থাৎ পার্টিকুলার বর্ণের আগে বিসর্গ থাকলে সেই বিসর্গটা পূর্ণ বিসর্গটা অর্ধেক বিসর্গ হয়ে যায়। তাহলে ককার এবং খকারের পূর্বের বর্তমান অর্ধ বিসর্গ, অর্থাৎ ককার এবং খকার ধরুন বিসর্গের পরে আছে, দেন বিসর্গ সন্ধি হয়ে কি হবে, বিসর্গটা অর্ধেক বিসর্গ হয়ে যাবে। তাহলে ককার এবং খকারের আগের এই যে বিসর্গ অর্ধেক বিসর্গ হয়ে যাচ্ছে তার নাম হচ্ছে জিহ্বামূলীয়। আর ককার এবং ক্ষয়ের জায়গায় যদি প এবং ফ থাকে একই রকমই হয়, বিসর্গটা অর্ধেক বিসর্গ হয়ে যায়, তার নাম কি, উপধ্মানীয়। দেখুন ককার এবং খকারের পূর্বে বর্তমান অর্ধ বিসর্গকে জিহ্বামূলীয় বলা হয়। সন্ধির মাধ্যমে ককার এবং খকারের পূর্বের বিসর্গের এই দশা হয় যা জিহ্বামূলীয় নামে পরিচিত। এটির উচ্চারণ, এবার এটার উচ্চারণ কেমন হয়, যেহেতু বিসর্গটা অর্ধেক, উচ্চারণটা একটা অর্ধেক হবে, কোনো কিছুর একটা অর্ধেকই হবে। তো ক আর ক্ষয়ের আগের বিসর্গকে মানে অর্ধ বিসর্গ, তার উচ্চারণটা কেমন হবে, অর্ধেক খকারের মতো। আর পকার এবং ফকারের আগের অর্ধেক বিসর্গের উচ্চারণ কেমন হবে, অর্ধেক ফকারের মতো। ওখানে অর্ধেক খকার, এখানে অর্ধেক ফকার। ঠিক আছে, আমি এক্সাম্পলে দেখাচ্ছি। আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনারা গত দিনের স্টাডি মেটেরিয়ালটা মানে গো থ্রু করেছিলেন কিনা আমি জানি না, ওখানে খেয়াল করে দেখবেন ওখানে কিন্তু প্রত্যেকটি বর্ণের উচ্চারণ স্থান দেওয়া আছে। আচ্ছা জিহ্বামূলী এবং উপধ্মানীয় এটার উচ্চারণ স্থান কি মনে আছে কারো? হ্যাঁ, ক খটা তো কণ্ঠবর্ণ, আর প ফটা হচ্ছে ওষ্ঠবর্ণ। আচ্ছা তাহলে উপধ্মানীয় নাম ওষ্ঠৌ, আর ক খ হচ্ছে কণ্ঠবর্ণ। খ হচ্ছে কণ্ঠবর্ণ। আচ্ছা দেখুন এখানে বলাই আছে, ম্যাডাম ঠিকই বলেছেন, আমি তো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন উপধ্মানীয় নাম ওষ্ঠৌ, অর্থাৎ উপধ্মানীয়ের উচ্চারণটা, উপধ্মানীর উচ্চারণটা কোথায়, ওষ্ঠ থেকেই হবে। অর্থাৎ আপনি যেখান থেকে প বলছেন, প বর্গ যেখান থেকে বলছেন সেখান থেকেই উপধ্মানীর উচ্চারণটা হবে। তার মানে কি, আপনি যেখান থেকে ফ বলছেন সেখান থেকে আপনি অর্ধেক ফটাও বলবেন, মানে উচ্চারণ স্থানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। আমাদের উচ্চারণ করতে হবে অর্ধেক ফকার, সেটা উচ্চারণ কোথা থেকে করব, যেখান থেকে পূর্ণ ফকারটা করছি সেখান থেকে। তাহলে এখানে উচ্চারণের স্থানের ক্ষেত্রে কোনো বৈচিত্র্য নেই, কিন্তু জিহ্বামূলীর ক্ষেত্রে বৈচিত্র্য আছে। খেয়াল করে দেখুন, মানে আমাদের উচ্চারণ করতে হবে কি, এখানে জিহ্বামূলীর উচ্চারণ বলতে অর্ধেক খ, পূর্ণ ক্ষয়ের উচ্চারণ করতে কোথায় হচ্ছে, কণ্ঠ, অর্ধেক ক্ষয়ের উচ্চারণ কোথায়, জিহ্বা মূল। তাহলে এখানে কিন্তু একটা উচ্চারণ স্থানের পার্থক্য রয়েছে, তাই না? তাহলে এখন আমাদেরকে উচ্চারণটা ঠিকঠাক করতে হবে। এবারে খেয়াল করে দেখুন, তাহলে অর্ধেক ক্ষয়ের উচ্চারণ স্থান মানে অর্ধেক ফয়ের উচ্চারণ স্থানের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, মানে আমি যেখান থেকে পুরো গোটা ফকারটা বলছি, মানে ওষ্ঠ থেকে, মানে প ফ ব ভ যেখান থেকে বলছি সেখান থেকে অর্ধেক ফটাও বলবো, ওষ্ঠ থেকেই বলবো, তাই তো, কোনো সমস্যা নেই এখানে। তাহলে এবারে অর্ধেক ফয়ের উচ্চারণটা কেমন হবে, মানে আপনি গোটা ফ বলবেন না। এবার আপনি খেয়াল করে দেখুন, আপনি যখন একটা পুরো ফকার বলছেন তখন আপনি কেমনভাবে বলছেন, পুরো ফকারটা কেমন হচ্ছে, ফ, অর্থাৎ দুটো ওষ্ঠ পুরোপুরি আপনি টাচ করছেন। তাহলে অর্ধেক ফ বলতে গেলে আমাকে কি করতে হবে, দুটো ওষ্ঠ পুরোপুরি টাচ করব না। মানে যেমনভাবে আপনি অন্তস্থ বকারটা বলেন যে দুটো ঠোঁট এক জায়গায় হয়ে গেলে হচ্ছে পেট কাটা ব, আর পুরোপুরি স্পর্শ না করলে হচ্ছে অন্তস্থ ব, সেরকমই পুরোপুরি স্পর্শ করলে পূর্ণ ফ, মানে গোটা ফটা উচ্চারণ করছেন, আর পুরোপুরি স্পর্শ না করলে অর্ধেক ফ, মানে ফ ফ ফ ফ। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই।
আমরা একটা ট্রিক্স পাচ্ছি যে একটা পুরো ঠোঁট টাচ করবে আর একটার ক্ষেত্রে পুরো ঠোঁট টাচ করবে না। এরপরে আসি জিহ্বা আমূলীয়। সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু উচ্চারণ স্থানটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ গোটা ক্ষয়ের উচ্চারণ ক খ, তার উচ্চারণটা কোথায় হচ্ছে, কণ্ঠে। আর অর্ধেক ক্ষয়ের উচ্চারণটা কোথা থেকে করতে হবে, জিহ্বা মূল থেকে করতে হবে, তাই তো? তাহলে উচ্চারণ স্থানটা পাল্টে যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকে ক খ বলুন দেখি। ক খ ওটা কণ্ঠে হচ্ছে, আর জিহ্বা মূলটা কোথায়, তার উপরে কিন্তু। অর্থাৎ আপনি যেখান থেকে খ বলছেন, গোটা খটা বলছেন, তার থেকে আপনাকে নিচের দিকে না, উপরের দিকে যেতে হবে, মানে সামনের দিকে আসতে হবে, সামনের দিকে একটু উপরের দিকে, মানে জিভের যেটা গোড়া, জিহ্বা মূল বলতে জিভের যেটা গোড়া, সেটা অবশ্যই কণ্ঠের উপরেই হবে। তাহলে কণ্ঠের উপর থেকে খ বলতে হবে। তাহলে পূর্ণ খ বললে কণ্ঠ থেকে বলছি ক খ, আর অর্ধেক খ বলতে জিহ্বা আর একটু উপর থেকে বলতে হবে খ খ খ খ। ঠিক আছে, এটা আমি মানে জাস্ট কেমন হবে সেটা বোঝালাম। এবার এটা আপনাদেরকে কিন্তু একটু অভ্যাস করতে হবে, মানে উদাহরণে যখন অভ্যাস করবেন তখন তো স্পষ্টতা আসবে, কিন্তু সিঙ্গেল যখন আমি কোনো জিহ্বা আমূলীয় উপাদানীয় কেমনভাবে উচ্চারণ করতে হয় তার নিয়ম বা সেটা যদি আমি এক্সপ্লেন করতে যাই, তো আমাকে এইভাবেই জিনিসটাকে বুঝতে হবে যে পূর্ণ ফ মানে প ফ, সেটা হচ্ছে পুরো দুটো ঠোঁট টাচ করছে, আর অর্ধেক ফ দুটো ঠোঁট টাচ পুরোপুরি করবে না। তাহলে এখানে কোনো রকম সমস্যা থাকার কথা না। কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে কণ্ঠ, কণ্ঠ থেকে করলে পুরো খ, গোটা খটা হচ্ছে খ, আর জিহ্বা আমূল থেকে করলে অর্ধেক খ। জিহ্বা আমূলটা কোথায়, আপনি যেখান থেকে খ বলছেন তার দিকে, তার থেকে একটু সামনের দিকে চলে আসবেন, উপর দিকে। খ খ খ খ। ঠিক আছে, এটা কিন্তু মানে অভ্যাস করে দেখতে হবে আপনি পারছেন কিনা। এটা কিন্তু আমি মানে জাস্ট আমি বলে দিলাম কেমনভাবে করতে হবে, এবার আপনাকে অভ্যাস করতে হবে। আপনি যেখান থেকে খ বলছেন তার উপর থেকে চেষ্টা করতে হবে আর একটা খ বলার, খ খ। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যেহু মানে বিসর্গ সন্ধি দু একটা অংশ দেখলাম। এবার আমরা অনুস্বার দেখব। দেখুন, অনুস্বারের ক্ষেত্রে একই অবস্থা। অনুস্বারের একটা স্বাভাবিক উচ্চারণ আছে, মানে অর্থাৎ সন্ধি না করলে একটা উচ্চারণ, যেমন আমরা বিসর্গের ক্ষেত্রে দেখছি কি, বিসর্গের ক্ষেত্রে সন্ধি না করলে বিসর্গ ইজ ইকুয়াল টু হ, অলওয়েজ হ। সেরকম আমি অনুস্বারের চেষ্টা করব। স্যার একটা কোশ্চেন আছে স্যার, বলছি স্যার এই বিসর্গের পরে ক খ বা প ফটা বললেন, একটা যদি ক্ষয়ের আগে যদি বিসর্গ থাকে, হ্যাঁ, যেমন দুঃখ, দুঃখ। এখানে এখানে উচ্চারণটা বিসর্গ উচ্চারণ কি হবে? না, এখানে কিন্তু হবে না, এখানে বিসর্গের সন্ধি হচ্ছে না। হ্যাঁ, সন্ধি হচ্ছে না, কিন্তু এখানে বিসর্গের উচ্চারণটা কি হ দিয়ে হবে? যেমন বাংলাতে করেন সেটাই। আচ্ছা, না এটাতে বিসর্গ এমনি সাধারণ উচ্চারণ হ হয়, আর এমনি ক ক্ষয়ের পরে থাকলে অর্ধেক খ হয়, হ্যাঁ, কিন্তু এই দুঃখর কথাতে আমাদের দুঃখ যেমন হলে, উচ্চারণ, হ্যাঁ, মানে দুঃখ সন্ধি শব্দটা হলে। এটা একটা মানে এটা একটা ব্যতিক্রম, মানে আমরা কখনো দেখি যে আচ্ছা, শব্দের মধ্যে বিসর্গ আসছে, এটা একটা হুম, পার্টিকুলার একটা শব্দ, হ্যাঁ, সেটা শব্দের একটা হ্যাঁ, বিসর্গ উচ্চারণ থাকবে তার একটা। দুঃখটা তো একটা আচ্ছা, শব্দই, শব্দের মাঝখানে বিসর্গ আছে, আর আমরা যে বিসর্গগুলো বিসর্গের ব্যবহার ব্যাপার করছি। নেই, ওটা হ্যাঁ। ওই শব্দের একটা স্বতন্ত্র উচ্চারণ ওখানে, দুঃখ হুম যেমন হুম। আমরা বাংলাতে বলি তেমন। আর এই বিসর্গ যেটা হবে সেটা তো বোধহয় শব্দের পরে থাকবে। সেটা শব্দের পরে। হুম। তাহলে আমরা কি ঠিক দেখলাম আছে, যে বিসর্গের ক্ষেত্রে হচ্ছে সন্ধি না করলে হ, আর সন্ধি করলে আমরা তার দুটো জায়গা দেখলাম, একটা হচ্ছে বিসর্গের পরে তিনটে সকারের কোনো একটা সকার, আর একটা হচ্ছে বিসর্গের পরে ক খ অথবা প ফ। ঠিক আছে, এরকম দুটো আমরা স্থল দেখলাম। এরপরেও আরও যদি কোনো আরও অনেক আছে, অনেক বিসর্গ সন্ধি আছে, মানে অনেক ক্ষেত্র আছে আরও, সেগুলো আমরা এক্সাম্পলে আস্তে আস্তে দেখবো যখন যখন আসবে। এরপরে অনুস্বার। অনুস্বারের ক্ষেত্রে এরকম দুটো অবস্থা, একটা হচ্ছে সন্ধি না করলে, অর্থাৎ অনুস্বার কেমনভাবে উচ্চারণ হবে স্বাভাবিক অবস্থাতে, অর্থাৎ কেবলমাত্র অনুস্বারের উচ্চারণটা কেমন করব আমরা, এটা একটা ব্যাপার। আর একটা সন্ধি হলে সেটা আলাদা হবে একটা, সেটা এখন ডিপেন্ড করছে পরে কোন বর্ণ আছে, অনুস্বার কিভাবে চেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। সন্ধি যদি না হয় তাহলে অনুস্বারের উচ্চারণটা কেমন হবে, যেমন বিসর্গের হয় হকারের মতো, সেরকম অনুস্বারের উচ্চারণ আমরা কেমন করব, ম আকারের মতো করব, ম। বাংলাতে আমরা যেমনটা করি গ্রামাং গাচ্ছতি, এমনটা আর বলবো না।
আমরা কি বলবো, আমরা এবার থেকে জানবো যে অনুস্বার ইজ অলওয়েজ আমাদের কাছে ম। তাহলে গ্রামম গচ্ছতি, অনুস্বারের জায়গায় আমরা কি বসাবো, ম। যেমন বিসর্গের জায়গায় হ বসাচ্ছি, সেরকম অনুস্বারের জায়গায় ম। কিন্তু অনুস্বারের পরে আর কোনো স্বরবর্ণ রিপিট হবে না। অনুস্বারের জায়গায় যে মটা বসাবো সেটা হচ্ছে ময়ের নিচে একটা হসন্ত হবে, অর্থাৎ কেবলমাত্র ময়ের উচ্চারণটাই হবে, কোনো স্বরবর্ণ ওখানে থাকবে না। তাহলে গ্রামম গচ্ছতি, দেখুন আমি লিখে দিয়েছি, যেমন গ্রামং গচ্ছতি এখানে উচ্চারণটা হয় কেমন, গ্রামম গচ্ছতি এরকম। এবারে সন্ধির যদি হয়, ধরুন অনুসারের যখন সন্ধি করব আমরা, সন্ধি করলে কেমন হবে, দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, অনুস্বারের পরে যে বর্গের বর্ণ থাকবে অনুস্বারটি সেই বর্গের পঞ্চম বর্ণের রূপ ধারণ করবে। ফর এক্সাম্পল গ্রামাং গচ্ছতি, এখানে অনুস্বারের পরে কোন বর্গের বর্ণ আছে, গ আছে, গটা কোন বর্গের, ক বর্গের, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে, ক বর্গের পঞ্চম বর্ণ ঙকার হয়ে যাবে। তাহলে উচ্চারণটি কেমন হবে, গ্রামাং গচ্ছতি, গ্রামাং গচ্ছতি এরকম। আর একটা সন্ধির জায়গা আছে এরকম, অনুস্বারের পরে যদি য় ল ব এই বর্ণগুলি থাকে, অর্থাৎ যকার লকার এবং বকার অন্তস্থ বকার এই তিনটি বর্ণের কোনো বর্ণ থাকে, তাহলে অনুস্বারটি অনুনাসিক যকার প্রভৃতির রূপ ধারণ করবে। মানে আপনারা এতদিন জানেন যে য় ল ব এটার কোনো ভাগ নেই, মানে আই মিন এটার আর কি, মানে দুরকম ইয়াকার, দুরকম লকার, দুরকম বকার এরকম নেই। দুরকম বকার বলতে আমি বলতে চাইছি কেবলমাত্র অন্তস্থ বকারটাই দুরকম, এরকম আমরা জানতাম না। বকার তো দুই প্রকার, একটা হচ্ছে অন্তস্থ বা একটা বর্গীয় ব। এখন অন্তস্থ বকারও দুরকম, ল দুরকম, য় দুরকম, এটা আমরা জানতাম না, তাই তো, এতদিন পর্যন্ত জানতাম না। তো আমাদের সংস্কৃতে এই তিনটি বর্ণেরও দুটো করে ভাগ আছে, য় ল ব এগুলো দুরকম হতে পারে। তাহলে কীরকম না, একটা মানে ইয়কার হচ্ছে দুরকম, লকার দুরকম, বকার দুরকম, মানে অন্তস্থ বকার দুরকম। সেই ভাগটা কিসের উপরে ভিত্তি করে হচ্ছে না, অনুনাসিক আর অনুনাসিক না হওয়া। আচ্ছা, অনুনাসিক বলতে আপনি নাকে নাকে যদি বলেন, নাকের নাসিকার সাহায্য নিয়ে বললে অনুনাসিক, অর্থাৎ নাসিকার সাহায্য নিয়ে যদি আপনি য় ল বা বলে থাকেন সেটা হচ্ছে অনুনাসিক ইয়কার লকার বা বকার বলে বিবেচিত হবে। আর যদি আপনি কোনো রকম নাসিকার সাহায্য না নিয়েই ইয়কার লকার বকার বলছেন, দেন সেটা অনুনাসিক না, অর্থাৎ নিরনুনাসিক অথবা অননুনাসিক। তাহলে একটা হচ্ছে অনুনাসিক, অর্থাৎ নাসিকার সাহায্য নিলে, আর নাসিকার সাহায্য না নিলে অননুনাসিক অথবা নিরনুনাসিক। তাহলে এখন আমাদের সন্ধি করলে কি হচ্ছে না, অনুস্বারের পরে যদি য় ল ব এই তিনটি বর্ণের কোনো বর্ণ থাকে, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে, অনুস্বার যেহেতু অনুনাসিক বর্ণ, তাই য় ল ব এর মধ্যে যে বর্ণ থাকবে মানে অনুস্বারটিও কি হবে, পরের যে বর্ণ থাকছে য় ল ব এর মধ্যে যেটা থাকবে তার অনুনাসিক যে ফর্ম সেটাকে ধারণ করবে। ধরুন গৃহম ইয়াতি, এখানে অনুস্বার আছে তারপরে ইয় আছে, তাহলে অনুস্বারটি কি হয়ে যাবে, অনুনাসিক ইয়কার হয়ে যাবে। তাহলে উচ্চারণটি কেমন হবে, উচ্চারণটি কেমন হবে বলতে আমি স্পষ্ট করে দেখুন, নাকে নাকে আর নাকে নাকে না, য় ল ব আপনি যখন বলছেন ইয়, কোনো রকম নাসিকার সাহায্য নিচ্ছি না, মানে এটা হচ্ছে অনুনাসিক না। আর যদি নাকের সাহায্য নিয়ে বলি য় ল ও, তখন অনুনাসিক, সেরকমই তাহলে উচ্চারণটা করতে হবে। তাহলে গৃহাই ইয়াতি, মানে প্রথম ইয়কারটা হবে নাকে নাকে, আর ইয়াতি এখানে যে ইয়কারটা সেটা নাকে নাকে করা যাবে না, কারণ এটা অনুনাসিক না। তাহলে গৃহাই ইয়াতি, গৃহাই ইয়াতি। ঠিক আছে, তাহলে অনুসারের ক্ষেত্রে আমরা সন্ধির দুটো জায়গা দেখলাম, যেমন বিসর্গের ক্ষেত্রে আমরা সন্ধির দুটো জায়গা দেখেছি। আর অনুস্বার বা বিসর্গের সন্ধি ছাড়া, অর্থাৎ এই দুটি বর্ণের স্বাভাবিক যে উচ্চারণ, কোনো রকম সন্ধি টন্ধি হবে না, স্বাভাবিক যে উচ্চারণ সেটাও আজকে দেখলাম। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে মঙ্গল শ্লোক সেখানে দেখুন, বসুদেব সুতং দেবম, এখানে কি আছে, অনুস্বার আছে, তারপরে দ আছে, তাহলে কি হয়ে যাবে, দটা হচ্ছে ত বর্গের, তাহলে মানে অনুসারটা কি হয়ে যাবে, লকার হয়ে যাবে। যে বর্গের বর্ণ থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণ, তাহলে দ ত বর্গের বর্ণ, তার পঞ্চম বর্ণ হচ্ছে দন্তীয় নকার, তাহলে দন্তীয় নকার হয়ে গেছে। বসুদেব সুতং, তারপরে দেবম, অনুসার আছে, পরে ক আছে, তাহলে ক বর্গের পঞ্চম বর্ণ ঙকার, তাহলে দেবাঙ্গের যে অনুস্বার সেটা ঙকার হয়ে গেছে সন্ধি করে।
একই রকম ভাবে দেবকী পরমানন্দম, পরে ক আছে, তাহলে ক থাকার জন্য ঙকার হয়ে গেছে। কৃষ্ণম বন্দে, এখানে ব আছে, অন্তস্থ ব, তাহলে অনুস্বারটি অনুনাসিক বকার হয়ে গেছে, কৃষ্ণম বন্দে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি বেসিক যে থিওরি দেখাচ্ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। এবারে কিছু এখানে এক্সাম্পল শ্লোক আছে প্রত্যেকটা অংশের, যে অংশগুলো দেওয়া হয়েছে এখানে থিওরিতে। যেমন আপনাদেরকে হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য বলা হয়েছিল, ক, কা, কি, কি এরকম অভ্যাস করতে বলা হয়েছিল। তো তার মানে হ্রস্ব দীর্ঘের অভ্যাসের জন্য কিছু এরকম হ্রস্ব দীর্ঘ আছে বেশি বেশি করে, তার একটা কম্বিনেশন ভালো আছে, সেরকম কিছু কিছু শ্লোক এখানে আছে। তাহলে আমরা এগুলো অভ্যাস করব। যেমন প্রথমটা ধরুন, তাহলে হ্রস্ব দীর্ঘের ব্যালেন্স আনার জন্য আমরা এই শ্লোকগুলো অভ্যাস করব। তাহলে কেমনভাবে পড়ব, যেগুলো দীর্ঘ সেগুলোকে আমরা একটু টানবো, আর যেখানে হ্রস্ব সেখানে আমরা একদম থামবো না, আমরা ইমিডিয়েট পরের অক্ষরে চলে যাব। তাহলে এখানে দেখুন, বেদানাম তিনটেই দীর্ঘ, তাহলে তিনটেতেই আমি টানবো, সমানভাবে টানবো, একই একটা লেন্থ মেনটেন করবো আমি। দেখুন, বেদানাম তিনটেই টানলাম, সা দীর্ঘ, সা টানলাম, তারপরে মটা হ্রস্ব আছে, তাহলে ওখানে একদম মানে থামা যাবে না, পরে ইমিডিয়েট আমাকে পরের বে ওখানে চলে যেতে হবে, সামা বে, সামা বে, বে চলে গেলাম ওখানে। ম যেহেতু হ্রস্ব, ওখানে আমার কোনো টাইম নেওয়া যাবে না, তাহলে বে আবার দীর্ঘ, বে টানতে হবে, দো, দো স্মি। আচ্ছা, মাঝখানে একটা সাইন দেখছেন তাই না, এটা ইসের মতো, ওটাকে আমরা কি বলি, অকার ওটা, ওটা লুপ্ত আকার, লুপ্ত আকার, লুপ্ত আকার। আকার। হ্যাঁ, লুপ্ত আকারের চিহ্ন, ওটার কোনো উচ্চারণ হবে কি? না ওটাকে না একটু স্যার, হবে টেনে না। দিতে হবে, কোনো উচ্চারণ করা যাবে না। ঠিক আছে, তাহলে ওটা কেন ওই দেওয়া আছে? ওকারটাকে একটু টেনে দেয়া হবে। লুপ্ত আকারের কোনো উচ্চারণ হবে না, কিন্তু ওটা কেন দেওয়া আছে তাহলে? মাত্রাটার জন্য কি না, মাত্রাটার জন্য না। আচ্ছা, আমি স্যার? ওখানে ওই সন্ধি হয়েছে, অকারটা, অশ্মি আছে বলে, অকারটা অশ্মি আছে, তো ওইটাকে বোঝানোর ওখানে জন্য। কি স্লাইড একটু থামা হবে? বলুন ম্যাডাম আরেকবার। ওখানে কি একটু পজের জন্য? পজের জন্য না ম্যাডাম, আমি বলে দিচ্ছি, আমি আপনাদেরকে ক্লাসে বলেছিলাম আগে, এটা আমরা কি জন্য দিই, এটা আমরা শুধুমাত্র একটা আমাদের মানে সংশয় যাতে না হয়, কোনো রকম সন্দেহ কনফিউশন যাতে না থাকে, তার জন্য এটা ইউজ করা হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেখানে কনফিউশন সেখানে এটা ইউজ করা হতো, কিন্তু সেটা এখন মানে যেখানে কনফিউশন নেই সব জায়গাতে ইউজ করা হয়। মানে বুঝতে বর্তমানে পারলাম না। ব্যাপারটা কিরকম, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সীতা অগচ্ছত, আর একটা বাক্য আছে সীতা আগচ্ছত। অগচ্ছত মানে এটা আমাদের হচ্ছে অতীতকালের রূপ, মানে অগচ্ছত মানে হচ্ছে গিয়েছিল, আর আগচ্ছত মানে তার বিপরীত, এসেছিল। ঠিক আছে, এখানে কি আছে, এখানে অ প্লাস অ, সরি, সীতা আ আর অগচ্ছতের অ সন্ধি করলে কি হবে, আ হবে। এখানেও কি হবে, সীতা আ আছে, পরে আ আছে, সন্ধি করলে কি হবে, আ প্লাস আই হবে। তাহলে যদি আমি এই দুটো ওয়ার্ডকে আমি সন্ধি করে লিখি, অর্থাৎ এটা একটা সেন্টেন্স, সীতা অগচ্ছত একটা সেন্টেন্স, এটাকে যদি আমি পুরো সন্ধি করে লিখি তাহলে কেমন হবে, তার রূপটা কেমন হবে, ফর্মটা কেমন হবে, এটাই, যেহেতু আ প্লাস অ মিলে আই হচ্ছে, তাহলে সীতা আগচ্ছত। এটাকেও যদি আমি সন্ধি করে লিখি এই সেন্টেন্সটাকে, তাহলে তার ফর্মটা কেমন হবে। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি মানে বুঝতে পারবেন এখান থেকে? দুটোই সেম হয়ে গেছে স্যার। দুটোই সেম হয়ে গেছে, আমরা কি মানে বুঝতে পারবো? না। আচ্ছা, তাহলে এখানে আমাদের যাতে এরকম ডাউট না থাকে, মানে মানে সন্ধি করা হয়ে গেলে ওখানে অকার ছিল নাকি আকার ছিল, এরকম যাতে কোনো কনফিউশন না থাকে, তার জন্য ওই সাইনটা ইউজ করা হয়। তাহলে আমি কি করব, তাহলে এখানে কোনখানে কোনখানে হবে? হ্যাঁ, এখানে আমি কি করব, সীতা অগচ্ছত, আমার ডাউট কোথায় আছে, আমার কিন্তু ডাউট কিন্তু সীতাতে নেই, যে সীতার ওখানে আকার নাকি অকার, এই নিয়ে কোনো ডাউট আছে কি?
না না। ডাউটটা আমার কোথায় আছে, অগচ্ছদ নাকি আগচ্ছদ? যেখানে হুম, ডাউট সেখানে এটা ইউজ করা হবে। তাহলে অগচ্ছদের জায়গায় আমি কি করবো, একটা লুপ্ত আকারে সাইন দিয়ে দেবো। যেহেতু ওখানে অকার তাই একটা সাইন, আর আকার হলে ও দুটো সাইন হবে। দুটো হবে, আচ্ছা। আর আমি সাইন দেখে কি বুঝে যাব যে এখানে কি ছিল, আকার দুটো ছিল। আছে মানে এখানে আগচ্ছদ ছিল, আর এখানে একটা আছে মানে এখানে অগচ্ছদ ছিল। ও তাহলে যেখানে দারুণ। কনফিউশন সেখানে এটার ব্যবহার হতো, বর্তমানে কি হয়ে গেছে, এটার মানে একটা ওই মানে কনফিউশনের জায়গায় ব্যবহার হতে হতে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। এখন যেখানে কনফিউশন নেই সেখানেও ব্যবহার করা, মানে সব জায়গাতেই একটা ইউজ করা হয়। আমাদের যে এই যে উদাহরণটা আছে, আমাদের উদাহরণটা কি হয়েছে, দেবানাম সাম বেদোস্মি, তাই তো? এখানেও কি হয়েছে, এখানে সন্ধি হয়েছে। দেখুন এখানে সাম বে ওকার ছিল, অস্মি ছিল। আমাদের সংস্কৃতে কি হয়, ও আর অ থাকলে কি হয়, সন্ধি করলে কি হয়, দুটোর জায়গায় ওকার হয়ে যায়। মানে ওকার এবং তারপরে অকার থাকলে কি হবে, দুটোর জায়গায় ওকার হবে। তাহলে তার দেখতে কেমন হবে, এটাই। তাহলে জাস্ট এই অকারটাকে বোঝানোর জন্য এখানে অকার ছিল সেটার জন্য দেয়া হয়েছে। কিন্তু যারা সংস্কৃত ভাষা জানে তাদের ক্ষেত্রে এখানে কোনো কনফিউশন নেই। কিন্তু যিনি সংস্কৃত জানেন আর যিনি জানেন না, দুজনের ক্ষেত্রে এখানে কিন্তু যদি এটা না ইউজ করি কনফিউশন আছে। কিন্তু যিনি সংস্কৃত জানেন তার ক্ষেত্রে কিন্তু এখানে মানে কোনো রকম তার কোনো কনফিউশন হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে এই জন্য আমাদের এই লুপ্ত আকারে এই যে সাইনটা তার মানে ব্যবহারটা করা হয়। তাহলে আমরা এই পুরো শ্লোকে জিনিসটাকে মেনটেন করব, এই হ্রস্ব দীর্ঘ জিনিসটাকে মেনটেন করব। আচ্ছা, আমি আপনাদেরকে যতগুলো এখানে শ্লোক আছে হ্রস্ব দীর্ঘ বা আরও যে এক্সাম্পল শ্লোক যেগুলো আছে সবগুলোই আমাদের ওই ওয়েবসাইটে ওখানে আপলোড করে দেওয়া হবে। আপনারা ওখান থেকে ভালো করে শুনবেন, শুনে শুনে বিশেষ করে যারা নতুন আছেন তারা কিন্তু মানে অনেকে এখানে পুরনো আছেন, তাদের ক্ষেত্রে খুব একটা হ্রস্ব দীর্ঘের সমস্যা নেই। যাদের ক্ষেত্রে আছে তারাও অবশ্যই অভ্যাস করবেন, থেকে গেছে যাদের সমস্যাটা। আর যারা নতুন তারা তো বেশি বেশি করে অভ্যাস করবেন শুনে শুনে, মানে এই হ্রস্ব দীর্ঘের ব্যালেন্সটা আনতে হবে। কারণ আমাদের সংস্কৃত চ্যান্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে হ্রস্ব দীর্ঘ। মানে আপনি দেখবেন খেয়াল করে যখন স্তোত্র শিখবেন, গীতা পাঠ করবেন, হ্রস্ব দীর্ঘ যদি আপনার ব্যালেন্স ঠিক মানে এসে যায়, দেন চ্যান্টিংটা আপনার ক্ষেত্রে অনেকটা অনেক মানে কি বলবো 80% ইজি হয়ে যায় জিনিসটা। মানে আপনাকে দেখবেন হ্রস্ব দীর্ঘে ব্যালেন্স চলে এলে মানে চ্যান্টিংটা যেন একটা বাই ডিফল্ট যেন একটা ঠিক হয়ে যায়, মানে 80% ঠিক হয়ে যায় অনায়াসে। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের হ্রস্ব দীর্ঘ। এটা আমাদেরকে খুব ভালো করে অভ্যাস করতে হবে যারা বিশেষ করে নতুন আছেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের রাজেশ স্যার কি এসছেন? হ্যাঁ আমি এসছি। তো ঠিক আছে, তাহলে আমি ওই প্রত্যেকটার ভয়েস রেকর্ডিং মানে প্রত্যেকটা শ্লোকের ভয়েস রেকর্ডিং আপলোড করা থাকবে, ওখান থেকে শুনে কিন্তু প্রত্যেকে ভালো করে অভ্যাসটা করবেন। আর নেক্সট ক্লাস থেকে আবার লাস্ট আমরা শ্লোক, চ্যান্টিং একেবারে শুরু শ্লোকের করবো, মানে গীতা এবং গীতার লাস্টের যে শ্লোকগুলো শুরু শ্লোকটা করবো। দিলেন ওটা থাকবে স্টাডি মেটেরিয়ালে, শ্লোকের শ্লোকগুলো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, থাকবে। স্টাডি মেটেরিয়াল তো আপলোড করাই হচ্ছে, ওখানে থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকে তাহলে বিশেষ করে যারা নতুন আছেন খুব ভালোভাবে অভ্যাস করবেন, কারণ এটাই আমাদের বেশ হ্রস্ব দীর্ঘ। বেশ, ঠিক আছে, তাহলে রাজেশ স্যার আপনি শুরু করুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা 2 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিতে পারেন।